আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহত ৫১,০০০ ছাড়ালো। নির্মম বোমা হামলা, বিমান হামলা এবং ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনে ৫১,০০০ মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় অভিযানের নামে বর্বর ও অমানবিক হত্যাযজ্ঞ চালিয়ে ১,১৬,৩৪৩ জন মানুষকে আহত করেছে এবং ৫১,০০০ মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এরপর জানাবো, গাজায় হামলা নিয়ে প্রশ্ন তোলায় জার্মানির সমালোচনায় ইসরায়েল। গাজার এক হাসপাতালে হামলার ঘটনায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তোলায় এর নিন্দা জানিয়েছে দখলদার ইসরায়েল। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে মন্তব্য করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি পণ্য বর্জন জরুরি, পাকিস্তানি আলেম। পাকিস্তানের কাউন্সিল অব ইসলামিক আইডিওলজির প্রধান আল্লামা রাগিব নাইমি বলেছেন, ইসরায়েলি পণ্য ও কোম্পানিগুলোর উপর অর্থনৈতিক বয়কট আরোপ করা জরুরি, কিন্তু এই বয়কটে সাধারণ নাগরিকদের জীবন ও সম্পত্তির যেন কোনো ক্ষতি করা না হয়। এবারে জানাবো, ভারতের উত্তরপ্রদেশে রাস্তায় প্রকাশ্যে জোর করে মুসলিম তরুণীর হিজাব খুলে নারীকে হেনস্থা। ভারতের উত্তরপ্রদেশে মুজাফফরনগরে এক নারীকে জোর করে তার হিজাব খুলে দেয়া হয়েছে এবং তার সঙ্গে থাকা হিন্দু পুরুষ সঙ্গীকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও এবং তা দেখেই ক্ষোভ প্রকাশ করছে নেটিজেনরা। জানা গেছে, ইতিমধ্যেই ৬ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। এই নিষেধাজ্ঞায় নেপাল ও ভুটানেরও কিছু পণ্য রয়েছে। দুই দেশের ব্যবসা বাণিজ্য টানাপোড়েনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ। আজ প্রকাশিত গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কাস্টমস উইং। এতে ভারতের রপ্তানিতে প্রভাব পড়বে। বাংলাদেশ তাদেরকে দেখিয়ে দিল কিভাবে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভুল করেছে ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহত ৫১,০০০ ছাড়ালো। নির্মম বোমা এবং বিমান ও ড্রোন হামলা চালিয়ে নিরস্ত্র ৫১,০০০ মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পর্যন্ত গাজায় অভিযানের নামে বর্বর ও অমানবিক হত্যাযজ্ঞ চালিয়ে ১,১৬,৩৪৩ জন মানুষকে আহত করার পাশাপাশি লক্ষের অধিক মানুষকে হত্যা করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় ১৭ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে বসে হামাস। ওই হামলায় ইসরায়েলের ১১৩৯ জন নিহত হয়। সে সঙ্গে ২ শতাধিক ইসরায়েলিকে বন্দী করে হামাস। সম্প্রতি যুদ্ধবিরতির মাধ্যমে বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ফেরত নেয় তারা। তবে গত ১৮ মার্চ হঠাৎ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ফের হামলা শুরু করে গাজায়। নিহত হয় অনেক মানুষ। এই পরিস্থিতিতে হামাস জানিয়েছে, যদি গাজা একটি গুরুতর ও অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেয়া হয় তবে তারা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত। হামাসের সিনিয়র নেতা তাহের আল নুনু বলেছেন, আমরা যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তার বিনিময়ে সমস্ত বন্দী ইসরায়েলকে মুক্তি দিতে রাজি আছি। এদিকে হামাসকে যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। প্রস্তাব অনুযায়ী হামাস ১০ জন জীবিত বন্দীকে মুক্তি দেবে আর
যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় প্রবেশের জন্য ইসরায়েলের পক্ষ থেকে গ্যারান্টি দেবে। এই আলোচনার মধ্যস্থতা করছে মিশর, কাতার, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে গাজায় একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় হামলা নিয়ে প্রশ্ন তোলায় জার্মানির সমালোচনায় ইসরায়েল। গাজার এক হাসপাতালে হামলার ঘটনায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ে প্রশ্ন তোলার নিন্দা জানিয়েছে ইসরায়েল। আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে মন্তব্য করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ উত্তর গাজার আল আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, হামলা চালানোর আগে হাসপাতালে কর্মকর্তাদের সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তবে সরে যাওয়ার জন্য খুব বেশি সময় দেওয়া হয়নি বলে সমালোচনা তৈরি হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ডব্লিউএফ জানায়, হামলার আগে সরে যাওয়ার জন্য 18 মিনিট সময় দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে হাসপাতালটিতে বেশ কয়েক ডজন রোগী ছিলেন, যাদের এত অল্প সময়ের মধ্যে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এছাড়াও সরিয়ে নিয়ে যাওয়া সময় রোগীর চিকিৎসা সেবা ব্যাহত হয়, এক শিশু নিহত হয়েছে। এই ঘটনার পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানালেন এবং এই ঘটনায় ইসরায়েলের ভূমিকা নিয়ে তিনি প্রশ্নবোধক চিহ্ন এঁকেছেন। এ কারণে অবশেষে তিনি হামাসের নিষ্ঠুর সন্ত্রাসীদের নিয়ে ইসরায়েল কথা বলেছে এবং এই সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করায় জার্মানির সমালোচনা করেছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি পণ্য বর্জন জরুরি, পাকিস্তানি আলেম। পাকিস্তানের কাউন্সিল অব ইসলামিক আইডিওলজির প্রধান আল্লামা রাগিব নাইমি বলেছেন, ইসরায়েলি পণ্য ও কোম্পানিগুলোর উপর অর্থনৈতিক বয়কট আরোপ করা জরুরি, কিন্তু এই বয়কটে সাধারণ নাগরিকদের জীবন ও সম্পত্তির কোনো ক্ষতি করা উচিত নয়। আল্লামা রাগিব নাইমি এক বিবৃতিতে বলেছেন, আমরা ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানাই। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের সবার সম্মতার দায়িত্ব পালন করা প্রয়োজন। কাউন্সিল অব ইসলামিক আইডিওলজির চেয়ারম্যান বলেন, ইসরায়েলি পণ্য কোম্পানিগুলোকে অর্থনৈতিক বয়কট করা প্রয়োজন, কিন্তু অর্থনৈতিক বয়কটে সাধারণ নাগরিকরা জানমাল ও সম্পত্তি যেন কোনো ক্ষতি না করা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। পাকিস্তানের ইসলামী আদর্শকে সমুন্নত রাখতে যে জাতীয় প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেটি ইসলামী নজরিয়াত কাউন্সিল বা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে কয়েকদিন ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে আল কুদস আল শরীফ রাজধানী করে 1967 সালের আগে সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ভারতের উত্তরপ্রদেশে রাস্তায় প্রকাশ্যে জোর করে হিজাব খুলে নারীকে হেনস্থা। ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক নারী জোর করে হিজাব খুলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে থাকা হিন্দু পুরুষ সঙ্গীকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা দেখেই ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা। জানা গেছে ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলেছে, অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ, হয়রানি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে। মুজাফফরনগর খালপাড়া এলাকার একটি গলিতে এই ঘটনা ঘটে। 20 বছর বয়সী নারী ফারহিন এবং শচীন নামে এক ব্যক্তি ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। খালপাড়ের বাসিন্দা এবং উৎকর্ষ স্মল ফাইন্যান্স লিমিটেডের কর্মচারী ফারহিন তার মায়ের নির্দেশে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। তিনি পথে 8 থেকে 10 জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে এরপর ফারহিন ও শচীনকে লাঞ্ছিত এবং শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইল ফোনে রেকর্ড করেছে এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে আম আদমির দৃষ্টি আকর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে এবং 2 জনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের অভিযোগ দায়েরের পর ভারতীয় ন্যায় সহিংসতা প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 12 এপ্রিল আনুমানিক 4টা থেকে 4:30টার মধ্যে ভবন এলাকায় একজন হিন্দু পুরুষ এবং খালপাড়ের একজন মুসলিম নারী উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের সঙ্গে যুক্ত ঋণের কিস্তি আদায় করে সুজদু থেকে ফিরছে
ফিরছিলেন দর্জি অলিগলিতে স্থানীয় কিছু লোক তাদের থামিয়ে মারধর করে। সিও রাজু কুমার সাউ বলেন, ভিডিও থেকে আরও লোককে শনাক্ত করার চেষ্টা চলছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।